বন্ড ইল্ডস বলতেছে সবগুলা বন্ড তো আর পার ভ্যালুতে সেল হয় না, বাট আলটিমেটলি বেয়ারিং ডিফল্ট দে উইল ম্যাচিউর টু পার ভ্যালু, কিন্তু শেষ পর্যন্ত পার ভ্যালুতে ম্যাচিউর হয়। তাইলে আমরা কি করতে হবে? therefore we would like a measure a rate of return that account for both current income and price increase or decrease over the bond's life. This yields to maturity is a standard measure of the total rate of return. However, it is far from perfect. Will আচ্ছা, এখন হচ্ছে yield to maturity. Yield to maturity আসলে কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমি যদি কোনো একটা বন্ড তার শেষ পর্যন্ত একজন বন্ড ইস্যুয়ার যদি শেষ পর্যন্ত ধরে রাখে, তাহলে এটার উপর আসলে সে কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করতেছে বা ইন্টারেস্ট রেট কত, সেই জিনিসটা নির্ণয় করা হচ্ছে কি yield to maturity। আচ্ছা, এখানে মূলত তখন ইন্টারেস্ট রেটটা কত সেটা নির্ণয় করা। এই যে in practice an investor considering the purchase of a bond is not quoted a promised rate of return. Instead, one must use the bond price, maturity date, coupon payment to return over the bond's life, মানে বন্ডের লাইফ পে রিটার্নটা নির্ণয় করার জন্য এগুলো লাগবে। আর YTM, yield to maturity, is defined as the interest rate that makes the present value of a bond payment equal to its price। মানে হচ্ছে বন্ডের প্রাইসটা ইকুয়াল টু বন্ডের কি ইয়াটা বন্ডের পেমেন্ট গুলা। তখন এটার মধ্যে আমরা যখন ইন্টারেস্ট রেটটা বের করব তখনই আমরা পেয়ে যাব আসলে কি ওই বন্ডটার কি শেষ পর্যন্ত ধরে রাখা হয়েছে যে এটার ইন্টারেস্ট রেটটা আসলে কত। It is interpreted as a measure of the average rate of return that will be earned on a bond if it brought now and held until maturity। এই যে এটা মূলত কি ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখলে কি হবে সেটা ক্ষেত্রে নির্ণয় করে। To calculate the yield to maturity, we solve the bond valuation equation for the interest rate given the bond price. সাপোজ কুপন হচ্ছে 8% আর 30 বছর ম্যাচুরিটি, যেটা বর্তমানে সেল হচ্ছে 1276.76 টাকা। বলতেছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন would be earned by an investor purchasing the bond at this price। এই প্রাইসে বন্ডটা ক্রয় করে ইনভেস্টরের অ্যাভারেজ রেট অফ রিটার্নটা আসলে কত, সেই জিনিসটা নির্ণয় করাই হচ্ছে কি yield to maturity। সো আমরা কি করলাম, বন্ডের বর্তমান মূল্য বসাইলাম, তো প্রত্যেকটা পেমেন্টে 40 টাকা করে দিবে বসাইলাম, আর পার ভ্যালু তো পাবে 1000 টাকা। সবগুলাকে ডিসকাউন্ট করলাম, করে শেষ পর্যন্ত আর এর ভ্যালুটা নির্ণয় করলাম। এখানে আমি আর এর ভ্যালু পাইছি কত পার্সেন্ট? 3%। 3% কয় মাসের জন্য? 6 মাসের জন্য। এটাকে আমি বার্ষিক করলে পেয়ে যাবো কত পার্সেন্ট? 6%। আর আমরা চ্যাপ্টার 5-এ একটা টপিক দেখছি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট বলতে বোঝাচ্ছে যে কি, সাপোজ আমি 5% ইন্টারেস্টে বছরে 2টা পেমেন্ট পাইলাম, তো আমার সাধারণত এমনি নমিনালি চিন্তা করতে গেলে বা এটা আরেকটা টপিক আছে অ্যানুয়ালাইজ রিটার্ন, সেটা হচ্ছে 10%। মানে যেহেতু 6 মাসে 5% আর 6 মাসে কত হবে? 10%। কিন্তু ইফেক্টিভ অ্যানুয়াল রেট কনসেপ্টটা বুঝে যে এই যে এই টাকাটা বর্তমানে আমি এই যে টাকাটা পাওয়া 1 বছর পরে যে টোটাল ইয়াটা পাচ্ছি, কিছু টাকা 6 মাস পর পেয়ে যাচ্ছি। আসলে যে 6 মাস পর পেয়ে যাচ্ছি এটার ভ্যালুটা আরো বেশি। এই যে এই জিনিসটা নির্ণয় করে মূলত এভাবে, এই জিনিসটা নির্ণয়ের সূত্র হচ্ছে 1+, তারপরে হচ্ছে কি এই যে আমার যে রিটার্নটা হোল টু দি পাওয়ার, সেটা এখানে লিখে যাবে কিনা, 1+, তারপর আমি যে রিটার্নটা পাচ্ছি এটার উপরে দিব, যেহেতু আমি বছরে 2টা পেমেন্ট পাচ্ছি তাহলে এখানে পাওয়ার দিব 2, আর এখান থেকে -1 করে দিলে আমরা পেয়ে যাব কি
ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রিটার্ন। আসলে এটা থেকে টোটাল ইফেক্টিভ অ্যানুয়াল রিটার্নটা কত, তো আমরা এটা করলে পাবো 6.09%। আচ্ছা, তারপরে এই যে এই জিনিসটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর কিভাবে বের করতে হবে সেটা এখানে দেখাইছে। যে এবার হচ্ছে গিয়ে ফাইন্ডিং এ ইয়েল টু ম্যাচুরিটি, যে এক্সেলে কিভাবে করবো সেটা দেখাইছে। বলতেছে yield to maturity differ from current yield of a bond, which is bond annual coupon payment divided by its price. Suppose the current yield হচ্ছে 8% এবং 30 বছরের কি বন্ড যেটা সেল হচ্ছে কত টাকায়, 12,76 টাকায়। তাহলে কারেন্ট yield কত, কারেন্ট yield হচ্ছে কত, যেহেতু বছরে পাচ্ছে 80 টাকা আর আমার কিনছি 1276 টাকা, কারেন্ট yield হচ্ছে কত পার্সেন্ট, 6.27%। এর বিপরীতে উই জাস্ট স দ্যাট ইফেক্টিভ অ্যানুয়াল রেট হচ্ছে কিন্তু কত পার্সেন্ট, 6.09%। ফর দিস বন্ড হুইচ ইজ সেলিং এট এ প্রিমিয়াম ওভার পার ভ্যালু। প্রিমিয়াম বন্ড সেল হচ্ছে মানে সাপোজ পার ভ্যালু হচ্ছে 1000 টাকা, এটা 1000 টাকা যদি বেশি হলে তখন এটাকে বলে প্রিমিয়াম, প্রিমিয়াম বন্ড বা প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। এই যে বলতে ফর দিস ওয়ান হুইচ ইজ সেলিং এট প্রিমিয়াম ওভার পার ভ্যালু, দিস কুপন রেট এক্সিড দ্য কারেন্ট ইল। বলতেছে এই কুপন রেটটা কি কারেন্ট ইলকে, কারেন্ট কুপন রেটটা কারেন্ট ইল থেকে কি হয় বেশি হয়। হুইচ এক্সিড দ্য ইল টু ম্যাচুরিটি কি 6.09%, আবার সেটা ইল টু ম্যাচুরিটি থেকে বেশি হয়। এটা বলতেছে কুপন রেট কারেন্ট ইল থেকে বেশি হয় কারণ কি, কুপন রেট ডিভাইডস দ্য কুপন পেমেন্ট অফ পার ভ্যালু। এই যে হুইচ ইজ লেস দেন দ্য বন্ড প্রাইস, যেটা হচ্ছে কি বন্ড, কারণ আমরা কুপন রেট বের করি পার ভ্যালুর উপর, আর আমরা আমার বন্ড প্রাইসটা যেহেতু বেশি দামে বিক্রি হচ্ছে তার মানে এটা অবশ্যই কম হবে। বেশি টাকার উপর যখন আমি ইকুয়েশন করবো, সাপোজ এখানে আমি 80 টাকার ইয়া করলাম 1000-এর উপর, 1000-এর উপর 80 টাকা কত পার্সেন্ট বের করলাম, আর একটা হচ্ছে 1200 টাকার উপর 80 টাকা কত পার্সেন্ট হয়, তাহলে অবশ্যই 1200 টাকার উপর পার্সেন্টেজটা কম হবে। In turn, the current yield exceed yield to maturity because the yield to maturity account for the built-in capital loss on the bond. The bond bought today for 1276 will eventually fall in value 1000 at maturity. বলতেছে কি যে সকল বন্ডের কারেন্ট ইল টু ম্যাচুরিটিকে অ্যাকসেপ্ট করে এর মধ্যে কি বিল্ড ইন ক্যাপিটাল লস থাকে অন দ্য বন্ডে। কারণ কি, কারণ এই যে 1276 টাকা এখন কিনতেছি কিন্তু এটার ম্যাচুরিটিতে এটার ভ্যালু হয়ে যাবে কত, 1000 টাকা। তারপর এক্সাম্পল 14.4, 14.5 হয়েছে, এগুলা তো সেম উদাহরণ ঠিক করছে, এগুলো হচ্ছে কি প্রিমিয়াম বন্ডের জেনারেল দ্য প্রিমিয়াম বন্ড। এই যে এগুলা থেকে আমরা দেখতেছি যে কি প্রিমিয়াম বন্ড গুলা যেগুলোর কুপন রেট হচ্ছে কি কারেন্ট ইয়েল থেকে বেশি, হুইচ ইন টার্ন ইজ গ্রেটার দেন, যেটা আবার কি কারেন্ট ইল্ড আবার কি থেকে বেশি, ইয়েল টু ম্যাচুরিটি থেকে বেশি। আবার যেগুলোর ডিসকাউন্টিং বন্ড মানে যেগুলা পার ভ্যালু থেকে কম দামে বিক্রি হয়েছে সেক্ষেত্রে রিলেশনশিপটা আবার কি উল্টা, মানে কুপন রেট কারেন্ট ইল্ড থেকে কম আর কারেন্ট ইল্ড টু ম্যাচুরিটি থেকে কম। এবার হচ্ছে ইয়েল টু কল। আচ্ছা আমি 1 মিনিট পর এটা শুরু করতেছি। ইয়েল টু কল, ইয়েল টু ম্যাচুরিটিতে আমরা কি করছি যে বন্ডটা
থাকবে কতক্ষণ পর্যন্ত? ম্যাচুরিটি পর্যন্ত। এখন ইয়েল টু কল হচ্ছে কলেবল বন্ডের ক্ষেত্রে, মানে বন্ডের ক্ষেত্রে যদি এমন কোনো অপশন থাকে যে কি বন্ডটা মেয়াদ পূর্তির আগে কি করা যাবে, টাকা দিয়ে বন্ড ইস্যুয়ার রিপারচেজ করে নিবে, তখন আমরা কি নির্ণয় করি ইয়েল টু কল যদি ইয়া করে আর কি। এই যে 14.4 এটা, আচ্ছা এখানে বলতেছে ফিগার 14.4 illustrate the risk of call to the bond holder. The top curve is the value of a straight bond with par value 1000 and coupon 8%, a 30-year time to maturity as a function of the market interest rate. এই যে এটা, সেটা হচ্ছে কি নর্মাল বন্ড। আমরা এমনি বন্ডের ক্ষেত্রে জানি কি ইন্টারেস্ট রেট বাড়লে বন্ডের ভ্যালুটা কি হয়, কমে। এই যে তারপরে হচ্ছে গিয়ে যখন ইন্টারেস্ট রেট ফল করে দ্য বন্ড প্রাইস হুইচ ইকুয়াল দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রমিস পেমেন্ট ক্যান প্রাইস সাবস্টেন্সিয়ালি। আবার ইন্টারেস্ট রেট ইয়া করলে কি বন্ডের প্রাইসটা বাড়তে থাকে। এখন বলতেছে নাও কনসিডার এ বন্ড দ্যাট হ্যাজ দ্য সেম কুপন রেট এন্ড ম্যাচুরিটি ডেট, কিন্তু এটা কলেবল এট 110% অফ দ্য পার ভ্যালু, মানে এটা যত টাকা পার ভ্যালু তার থেকে আরো 10% বেশি মূল্যে কি হবে, এটা কল করা যাবে। যখন ইন্টারেস্ট রেট ফল করবে the present value of bond schedule payment prices, but the call provision allow the issuer to repurchase the bond at the call price। বলতেছে যখন ইন্টারেস্ট রেটটা বেড়ে যায় এখন কি হবে, ইন্টারেস্ট কি the present value of scheduled payment price, কিন্তু তার মানে কি সরি, যখন ইন্টারেস্ট রেট ফল করে ইন্টারেস্ট রেট সাপোজ কমে গেল, ইন্টারেস্ট রেট কমে গেলে আমরা যখন ওই কুপন পেমেন্ট গুলোর প্রেজেন্ট ভ্যালু করবো তাহলে এর ভ্যালু বেড়ে যাবে। বা এই জিনিসটা এইভাবে বোঝা যায়, সাপোজ একটা বন্ড ইস্যুয়ার 10% রেটে একটা বন্ড কি করছে, ইস্যু করছে, সে 30 বছর মেয়াদি, সে 10 বছর পর দেখলো যে ইন্টারেস্ট রেটটা 5% হয়ে গেছে, তাহলে সে চাইবে যে যে যাদের থেকে বন্ডটা কিনছে তাদেরকে আরো কম টাকা পেমেন্ট করার জন্য। সো সে কি করবে তখন, যেহেতু তার বন্ডটা কলেবল, সে বন্ডটাকে কল করে তার টাকাটা পেমেন্ট করে দিবে এবং আরেকটা বন্ড ইস্যু করবে যেটার ইন্টারেস্ট রেট হবে কত পার্সেন্ট, 5%। যে এই জিনিসটা এখানে বলছে, if the call price is less than the present value of scheduled payment, the issuer may call the bond back from the bondholder। বলতেছে কল প্রাইস যখন কি হবে, প্রেজেন্ট ভ্যালু থেকে কি হবে, কম হবে, তখন ইস্যুয়ার কি করবে, বন্ডটা কি করবে, কল করে বন্ড হোল্ডার থেকে কিনে নিবে। The lower curve in figure 14.4 is the value of callable bond at the highest interest rate। বলতেছে ইন্টারেস্ট রেট যখন হায়ার হয় the risk of call is negligible because the present value of scheduled payment is less than the call price। বলতেছে ইন্টারেস্ট রেট বাড়লেও কি তার কাছে তার তেমন রিস্ক নাই, কারণ কি সে তো এমনিতেই কি একটা ফিক্সড পেমেন্ট করতেছে। therefore the value of all estate and callable bond are converse at lower rate, however the value of the bond begin to diverge। মোট কথা এটা হচ্ছে কলেবল বন্ড এরিয়া। The analysis suggests that investor might be more interested in a bond yield to call than it yield to maturity, especially if the bond is likely to be called. The yield to call is calculated just like to yield to maturity. Expect the time until the call replace time। আচ্ছা এখন বলতেছে এই যে ইয়াটা yield to callটা yield to maturity মতো নির্ণয় করা হয়, সেটা কিভাবে নির্ণয় করা হয়, এই যে এটা নির্ণয় করতে হলে সাপোজ আমার এই বন্ডটা যেটা কুপন দিবে 8%, এটার ম্যাচুরিটি হচ্ছে 30 বছর, আর এখন বর্তমানে সেল হয়েছে 1150 টাকায়, আর ইন 10 ইয়ার তারপরে হচ্ছে গিয়ে দা কল প্রাইস হচ্ছে 1100। এখন ইল টু ম্যাচুরিটি আর ইল টু কল কি আমরা নির্ণয় করলাম, সাপোজ এখানে ইল টু কল বের হয়েছে কত পার্সেন্ট, 6.64%। আচ্ছা এটা কিভাবে নির্ণয় করছে, প্রথমে আমরা বন্ডটা যদি ইল টু ম্যাচুরিটি হয় বন্ডের ভ্যালুটা নির্ণয় করব। সাপোজ আমি ক্যালকুলেশন করে বন্ডের এই যে বন্ডের ভ্যালুটা নির্ণয় করছি কত টাকা, 1150 টাকা। সো আমাকে ইএল টু কল
বের করতে বলছে। এটা কিভাবে বের করব? এই যে আমি জাস্ট আগের মতো করে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় বসাই দিব 1150 টাকা, আর বাকিটা আগের মতোই বসাবো। এই যে আমি এটার ক্যালকুলেশনটা এখানে দেখাইছি। এই যে এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করছি, আর আমার বের হয়েছে 1150 টাকা। আর আমার প্রত্যেকটা কুপনটি পেমেন্ট করবে 40 টাকা করে। আমার এই যে ইএল টু কল নির্ণয় করতেছি, আর আমাকে কল করবে কত টাকা? 1150 টাকায়। তো এখানে 1150 টাকা বের করে বসাইলাম, তো আমার রেট বেড়েছে 3.32%। আর 6 মাসে আর বছরে হইলে এটা হয়ে যাচ্ছে কত? 6.64%। এই যে, ঠিক আছে। যখন বলতেছে while most callable bond are issued with an initial period of explicit call protection, an additional implicit from an call protection offered for bond selling at deep discount from their call price। আচ্ছা, আচ্ছা, বলতে প্রিমিয়াম বন্ড সেলিং নিয়ার দেয়ার কল প্রাইসেস আর স্পেশালি অ্যাপ টু বি কল্ড ইফ রেটস ফেল ফার্দার। বলতে প্রিমিয়াম বন্ড গুলো রেট যদি কমে যায়, ইন্টারেস্ট কমে যায়, তাহলে সেগুলো কি কল করা হয়। If interest rates fall, a callable premium bond is likely to provide lower return. They could be earned on a discount bond whose potential price appreciation is not limited by the likelihood of a call. আচ্ছা, এবার হচ্ছে রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন ভার্সেস ইএল টু ম্যাচুরিটি। আচ্ছা, আমরা জানি যে ইএল টু ম্যাচুরিটি মানে হচ্ছে কোনটা? রেট অফ রিটার্ন রিয়েলাইজড ওভার দ্য লাইফ অফ দ্য বন্ড ইফ অল কুপন পেমেন্ট আর রিইনভেস্টেড। বলতেছে ইএল টু ম্যাচুরিটিটা ওটাই হবে যেটা হবে কি, এই যে রেট অফ রিটার্ন রিয়েলাইজড ওভার দ্য লাইফ অফ বন্ড, বন্ডের লাইফটা পুরো লাইফে কি করা হয়? রিয়েলাইজ করা হয়। এই যে যদি সবগুলা কুপন আবার কি করা হয়? রিইনভেস্ট করা হয়। আচ্ছা, এবং আর্ন দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি, এবং সেটা থেকেও কি আর্ন করা হয়। এই যে একটা উদাহরণ দেখি, ফর এক্সাম্পল একটা 2 বছর বন্ড যেটা বিক্রি হচ্ছে কত টাকায়, যেটার কুপন হচ্ছে কত? 10% এই ইয়ার। আবার ইল টু ম্যাচুরিটি হচ্ছে কত? 10%। তার মানে কি, ইফ এই যে ইফ দ্য 100 কুপন পেমেন্ট, তার মানে বন্ডটা সেল হয়েছে পার ভ্যালুতে। এখন সাপোজ 1 বছর পর সে পাবে কত টাকা? 100 টাকা কুপন পেমেন্ট। সেগুলো যদি আবার 10% ইন্টারেস্ট রেটে কি করা হয়? রিইনভেস্ট করে দেয়া হয়, তাইলে সে কত টাকা হয়? এই যে 2 বছর পর পাবে কত টাকা? 1210 টাকা। সাপোজ এই যে আজকের দিনে শুরু হয়েছে, 1 বছর পর সে পাইলো 100 টাকা। আবার সে সে 100 টাকা আবার ইনভেস্ট করে দিল, তাহলে সে পাইলো কত টাকা? এই 100 টাকার ভ্যালু বৃদ্ধি হয়ে হয়ে গেছে 110 টাকা। এই যে, তারপরে হচ্ছে গিয়ে আর যে এই আর প্রত্যেক বছর পর তো 100 টাকা পাবে, যেহেতু বন্ডটা ম্যাচিউর হবে 2 বছর পর, 2 বছর পর পাবে 1000 টাকা প্লাস 1000 টাকার সাথে আবার কি পাবে? ওটার কুপন একটা পাবে, সেটা হচ্ছে 1100 টাকা। সো ওই বন্ডটার ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? 2 বছর পরে অ্যাকচুয়ালি 1210 টাকা, যদি ওই টাকাটা কি করা হয়? আবার রিইনভেস্ট করা হয়। এই যে ফিগার 14.5 প্যানেলে দ্য কুপন পেইড ইন দ্য ফার্স্ট ইয়ার ইজ রিইনভেস্টেড অ্যান্ড গ্রোস উইথ ইন্টারেস্ট টু এ সেকেন্ড ইয়ার ভ্যালু অফ 110, হুইচ টুগেদার উইথ দ্য second coupon payment and payment of par value in the second year result in a total value। এই যে এটা তো এতক্ষণ বুঝে বললাম। এখন এটাকে সামারাই করলে, এই যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল কত টাকা? 1000 টাকা। আর এটার ভ্যালু হয়ে গেছে কত টাকা? 1210 টাকা। তাহলে আসলে এই যে এই যে, তাহলে এখান থেকে রেট অফ রিটার্ন আসলে কত? এই যে আমি পাচ্ছি কত পার্সেন্ট? 10%। উইথ দ্য রিইনভেস্টমেন্ট রেট, যদি রিইনভেস্টেড রেট যদি ইএল টু ম্যাচুরিটি ইকুয়াল হয়, দ্য রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন অলসো কি ইকুয়াল টু ইএল টু ম্যাচুরিটি। যদি রিইনভেস্টমেন্ট রেট যদি এটা থেকে ভিন্ন হয়, যদি এই যে রিইনভেস্টমেন্ট যদি 10% থেকে বেশি হয়, তাহলে এই ভ্যালুটা 1210 থেকে বেশি হবে। তাহলে কি আমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নটাও কি হবে?
এর থেকে বেশি হবে, আবার কম হলে ইয়াও কম হবে। এই যে একটা এক্সাম্পলের মাধ্যমে এই যে এখানে লিখলাম সাপোজ 8% রেটে ইয়া করছে, তাহলে আমার ভ্যালু হবে কত, 1208 টাকা। আর ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট, রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্ন হচ্ছে কত 9.91%, যেটা 10% থেকে কম। আচ্ছা, বলতেছে 14.4 highlight the problem with conventional yield to maturity when reinvestment rate can change over time. Conventional yield to maturity will not equal realized compounded return. বলতেছে সাধারণত yield to maturity realized compound রেটের ইকুয়াল হয় না। However, future interest rate uncertainty at rate at which interim coupon will be reinvested are not yet known. Therefore, although realized compound return can be computed after the investment period, it cannot be computed in advance without forecast future reinvestment rate. যে realized compound রিটার্নটা future reinvestment rate জানা ছাড়া ইয়া করা সম্ভব না। This reduces much of attraction of the realized return measure. আচ্ছা, এবার হচ্ছে forecasting the realized compound yield over various investment period. Investment is called horizon analysis. মানে হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন কয়েকটা পিরিয়ডের কি করলে আমরা রিয়েলাইজড কম্পাউন্ড ইল্ডটা নির্ণয় করলে সেটাকে বলতেছে কি হরিজন অ্যানালাইসিস। The forecast of total return depend on your forecast of both the price of the bond when you sell it at the end of your horizon and the rate at which you are able to reinvest. তো সো এটা কিসের উপর ডিপেন্ড করে, আমি বন্ডটা কত টাকায় সেল করতেছি, তারপরে আর ওই কত টাকায় আমি ওই কুপনটা রিইনভেস্ট করতে পারবো। এই যে একটা উদাহরণ দেখি, সাপোজ একটা 30 বছরের বন্ড কিনলাম যেটার অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে 7.5% অ্যানুয়াল পেমেন্ট, আর কুপন বন্ড ফর 980 টাকায়, যেটা বিক্রি হয়েছে 980 টাকায়, এবং সে সেটাকে হোল্ড করতে চাচ্ছে কি 20 বছর পর্যন্ত, and plan to hold it for 20 years. You forecast that the bond yield to maturity will be 8% when it is sold, and the reinvestment rate of the coupon will be 6%. বলতে এটা reinvestment rate যদি 6% হয় তাহলে সেটা কি হবে, সেটার yield to maturity হবে কত 8%. At the end of your investment horizon, the bond will have 10 years remaining until maturity. বলতেছে আমার যে সময় হিসাব করতেছি তার আরো কি at the end of your investment horizon the bond will have, এই যে আমি 20 বছর পর্যন্ত হোল্ড করার কি প্ল্যান, তাহলে আরো 10 বছর বাকি। সো দ্য ফরকাস্ট সেলস প্রাইস, তাহলে তখন আমি যদি সেলস প্রাইস ইয়া করি ইউজিং 8% কি yield to maturity, তখন আমার বন্ডের ভ্যালু হচ্ছে 946.45 টাকা। The 20 coupon payment will grow with compound interest rate, আর এই 20টা পেমেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে বেড়ে হয়ে যাবে কত 2758 টাকা। এই যে এটা হচ্ছে কি 20 বছরের ভ্যালু। অন দ্য বেসিস অফ দিস ফোরকাস্ট ইউর 980 ইনভেস্ট উইল গ্রো ইন 20 ইয়ারে হয়ে যাবে কত টাকায় 20 বছর পর এটার ভ্যালু হবে 2758 টাকা, আর বাকি 10 বছরে এটার ভ্যালু হবে কত 966.45 টাকা। তাহলে এটার ভ্যালু হবে টোটাল কত 30 বছর পর 3725.37 টাকা। This corresponds to an analyzed compounding return. এর এই যে এটা থেকে আমি অ্যানালাইজ কম্পাউন্ড রিটার্ন যদি বের করি তাহলে আমার রিটার্নটা হচ্ছে কত পার্সেন্ট 6.90%। যে demonstrate an interest rate change bond investor because two of offsetting source of risk. On the other hand, when rate rise bond price fall, আচ্ছা যেগুলো পড়ছি the investment rate risk offset price risk. আচ্ছা আচ্ছা, এই যে আমাদের প্রাইস চেঞ্জ হওয়ার রিস্কটা সেটা কি করা যায়, সেটা অফসেট করা যায় যে রিইনভেস্টমেন্ট রেট রিস্ক দ্বারা। আমি যদি ভালো রেটে রিইনভেস্ট করতে পারি আবার তাহলে কি ওই রিস্কটা কমে গেল। আচ্ছা, এখানে এখানে হয়তো কোশ্চেন হতে পারে এখানে কেন বেশি ইউজ করা হয়েছে। এখানে বলতেছে যে বন্ডটা 30 বছরের জন্য বিক্রি হয়েছে,
20 বছর পর ভ্যালু হচ্ছে 2758.92 টাকা। এটা কিসের ভ্যালু? এটা আসলে যে 75 টাকা করে পাবে সেটার, আমি যদি কি করি, সেটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি। এখন এই যে 966 টাকাটা হচ্ছে কি বাকি 10 বছরের ভ্যালু। বাকি 10 বছর যদি থাকতো, মানে ওই দিনে আসি কত টাকা, 20 বছর পর বাকি 10 বছরের ভ্যালু হচ্ছে 966.45 টাকা। এই জন্য এই দুইটাকে যোগ করে, আর এখানে এর উপরে এয়ারটা ধরা হচ্ছে 20, মানে 20 বছর পর ভ্যালু হচ্ছে 3725 টাকা।